আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 28 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখ, এখানে শুরুতে মূলের বিভিন্ন অঞ্চল ভাগ দেওয়া আছে। এই বাক্য বা কোনোকে মূলরূম বলা হয়, কোনোকে মূলরূম অঞ্চল বলা হয়, কোষ সৃষ্টিকারী অঞ্চল বলা হয়, কোনোকে মূলত্র বলা হয়। আবার দেখো, কৈশিক পানি, মাটির কণা, পাকা স্থান, মূলরূম। ঠিক আছে, এইগুলা আমরা একটা চিত্র দেওয়া আছে, মূলরূম হচ্ছে এটা, আর একটা চিত্র দেওয়া আছে, এর মূলরূম হচ্ছে এটা। ঠিক আছে, আমরা এখন এগুলো বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহকারে ধীরে ধীরে শিখে নেব। মূলরূমের 5টি ভেদ্য। তাই প্রথমে ইনভাবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। কি বলছে? মূলরূমের 5টি ভেদ্য। তাই প্রথমে ইনভাবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। ভেদ্য মানে কি? একটা ভেতর দিয়ে ভেদ করাই যেতে পারে, সেটা বলছে। আর এই মূলরূম সাহায্যে কি ইনভাবেশন প্রক্রিয়া পানি শোষণ করে এবং কোষপ্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। সংস্পর্শে মানে কি? কার সাথে বাজে, এই ওরা বলছে। কার? অর্ধভেদ্য প্লাজমা পর্দার। মূলরূমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি দ্রাবক কোষের মধ্যে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া প্রবেশ করে। বলছে মূলরূমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে কি অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। মূলের বাহিরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমান নয়। সব কোষের কি কোষের ঘনত্ব সমান নয়। ফলে কোষান্তর বিশ্রামের কারণে মূলে এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতা হচ্ছে। এখানে প্রশ্ন আছে, কি বলছে খেয়াল করো। ফলে কোষান্তর ও বিশ্রামের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি জাইলেম বাহিকার মাধ্যমে পাতা হচ্ছে। প্রশ্ন আসবে যে উদ্ভিদের পাতায় পানি কিভাবে পৌঁছায়। এই যে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে মোটামুটি এখান থেকে 2 থেকে 3 লাইন লিখতে হবে, যেখান থেকে। ঠিক আছে, আমার যদি মনে করেন এমসিকিউ আসে তখন তোমার ডুবালে হবে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পানি পাতায় পৌঁছে। প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, অথবা এক কথা উত্তর আসতে পারে যে পানি কিসের মাধ্যমে পাতা পৌঁছায়? পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতা পৌঁছায়। ঠিক আছে, এখন আমরা জানবো ইমবাইবেশন কি বা ইমবাইবিশন কি। অধিকাংশ ক্লোরাইড ধর্মী পদার্থই পানিগ্রাহী। কি বলছে? অধিকাংশ ক্লোরাইড ধর্মী পদার্থই কি? এগুলো পানিগ্রাহী, মানে পানি ধারণ করে। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের ক্লোরাইড ধর্মী পদার্থ বিদ্যমান, যথা স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়েকটি ক্লোরাইড ধর্মী পদার্থের নাম বলো। এক নাম হলো কি স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। খেয়াল রাখবো, এসব পদার্থ তাদের ক্লোরাইড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। তাদের যে গুণ আছে, এই ক্লোরাইড ধর্মী গুণের কারণেই পানি শোষণ করতে পারে। ক্লোরাইড ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় পানি ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। খেয়াল করো যে ক্লোরাইড ধর্মী যে পদার্থগুলো আছে, যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। মানে যে সমস্ত পানিগ্রাহী ক্লোরাইড ধর্মী কিছু উদ্ভিদের
পদার্থ আছে যেগুলো পানি শোষণ করে তাকে ইমিউনেশন বলে। ঠিক আছে, এখান থেকে সংজ্ঞা পড়তে পারো। ইমিউনেশন কি? এই তো ব্র্যাকের ভিতরে পড়া লাগবে না। আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। কি বলে? হাইড্রোফিলিক পদার্থ বলে তাকে শোষণকারী পদার্থকে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি, মানে উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে সে বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। খেয়াল করো তোমার সহকারে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? কি হয়? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া আছে, এটা ধরে রাখার জন্য খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। উদ্ভিদের খনিজ লবণের প্রয়োজনীয় উৎস কোথায়? মাটিস্থ পানি, মানে ভূগর্ভস্থ পানি যেটাকে আমরা বলি। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। প্রশ্ন হতে পারে যে মাটিস্থ পানিতে খনিজ লবণ কীভাবে থাকে? দ্রবীভূত অবস্থা থাকে। দেখো এখানে বলা আছে, চিত্র দেওয়া আছে, মূলের কোষে অবিশ্রাবণ প্রক্রিয়া পানি শোষণ কীভাবে হয় এগুলো একটু ভালোভাবে তোমরা দেখবা। মূলরোম, মূলত্বক, অনুত্বক, পরিচক্র, এইভাবে ঘুরে এরা বৃত্তাকার, মাটির কণা, বহিস্তর, জাইলেম, কোনটা কি পরিচিত দেখে ভালোভাবে এগুলো খেয়াল করে বুঝে রাখবা। খনিজ লবণগুলো মাটিতে পানিতে দ্রবীভূত থাকলে পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়ায় ভিন্নধর্মী, মানে একটা প্রক্রিয়াটা আর মিল নেই। দুটো প্রক্রিয়া কি ভিন্নধর্মী, মানে দুই রকম। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। প্রশ্ন আসতে পারে লবণ কি হিসেবে শোষিত হয়? লবণ আয়ন হিসেবে শোষিত হয়। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পূর্ণ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ পানি থেকে খনিজ লবণ কয়ভাবে শোষণ করে? দুইভাবে। ঠিক আছে, এই যে 1 নম্বরে নিষ্ক্রিয় শোষণ, 2 নম্বরে কি সক্রিয় শোষণ। দেখো মূল দ্বারা পানি ও খনিজ লবণ শোষণ কিভাবে হয় খেয়াল করো। দেখো এই চিত্র থেকে ভালোভাবে এগুলো একটু লক্ষ্য করবা। আবার দেখো পার্ট 6 প্রশোধন কি, আজকে আমরা জানবো এই ক্লাসের মাধ্যমে। প্রশোধন কি? প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ পরিবৃত্তীয় প্রক্রিয়া। প্রশোধন কি? প্রশোধন একটা নাম আছে। প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া। ঠিক আছে, আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য কোনটি অপরিহার্য? পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলমের সাহায্যে মাটি থেকে পানি প্রচুর পরিমাণে শোষণ করে। যাতে পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিবেকীয় কাজে ব্যবহার করে থাকে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদ অনেক পানি শোষণ করে আর যা প্রয়োজন সেটা বাষ্পীকরণে কি বিভিন্ন কাজে ব্যবহার করে। বাকি যেটা বাতিকার থাকে সেটা কি বাষ্পাকারে বায়ুমণ্ডলে বের করে দেয়, পরিত্যাগ করে দেয়, ত্যাগ করে দেয় আর কি। সেটা বলছে পরিত্যাগ করে, মানে ত্যাগ করে দেয়, সেটা কথা মূল কথা হলো এটা। উদ্ভিদের দেহাভ্যন্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রশোধন বা বাষ্পমোচন বলে। প্রশ্ন আসতে পারে প্রশোধন বা বাষ্পমোচন কাকে বলে? এখান থেকে পড়বা। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন প্রক্রিয়াকে
প্রশোধন বা বাষ্পমোচন বলে। ঠিক আছে, তুমি এরকম লিখবা। প্রশোধন বা বাষ্পমোচন কি আমি বলে দিই। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন প্রক্রিয়াকে প্রশোধন বা বাষ্পমোচন বলে। ঠিক আছে, এরকম কিছু লাগবে না, এখানে এই যে শব্দটা লাগবে না। এই যে এই একটা শব্দ আছে, সংজ্ঞা যখন দিব তখন এটা লাগবে না। প্রশোধন প্রধানত পত্রের রন্ধ্রের মাধ্যমে হয়। প্রশ্ন আসতে পারে প্রশোধন কিসের মাধ্যমে হয়? প্রশোধন প্রধানত পত্র রন্ধ্রের মাধ্যমে হয়। ঠিক আছে, ভেঙে ভেঙে ধরে ধরে পড়তে হবে। এছাড়া কাণ্ড, পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত ল্যান্টিসেল নামক এক ধরনের বিশেষ অঙ্গের মাধ্যমে অল্পপরিমাণ প্রশোধন হয়। এখানে প্রশ্ন আছে, এছাড়া কাণ্ড, পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত ল্যান্টিসেল নামক একটা পদার্থ থাকে, তার মাধ্যমেও কি প্রশোধন সম্পন্ন হয়। প্রশোধন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রশোধন 3 প্রকার। মানে প্রশোধনে কোথায় হচ্ছে তারপর ভিত্তি করে প্রশোধন কয় প্রকার? প্রশোধন 3 প্রকার। 1 নম্বরে পত্ররন্ধ্রীয় প্রশোধন, 2 নম্বরে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, 3 নম্বরে ল্যান্টিকুলার প্রশোধন। ঠিক আছে, দেখো এই যে প্রশোধনের স্থান, এই যে ল্যান্টিসেল, এসে কি ল্যান্টিসেল চিত্র, এটা হচ্ছে এখান থেকে এটাকে এই অংশটাকে বলা হয় ল্যান্টিসেল, এটাকে বলা হয় পত্ররন্ধ্র। এখন দেখো কোনা ক্লোরোপ্লাস্ট, কোনা নিউক্লিয়াস, কোনা পত্ররন্ধ্র, কোনা রক্ষিক কোষ, কোনা কোষ প্রাচীর, সেগুলোর কথা এখানে বিস্তারিত দেওয়া আছে। তোমার চিত্রটা ভালোভাবে একটু দেখবা, তাহলে বুঝতে পারবো নামগুলো কোনটা কোন জায়গায় আছে, কি নামে পরিচিত, এগুলো দেখে নেবে এখান থেকে। সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র এবং খালি চোখে কাণ্ডের ল্যান্টিসেল সহজে দেখা যায়। প্রশ্ন আসবে, ল্যান্টিসেল কিসের সাহায্যে দেখা যায়? সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র এবং সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি দেখা যায়? পত্ররন্ধ্র দেখা যায়। তাহলে খালি চোখে কি দেখা যায়? ল্যান্টিসেল দেখা যায়। ঠিক আছে, ভালোভাবে বুঝে পড়তে হবে। প্রশ্ন এখান থেকে আসবে, পত্ররন্ধ্র কিসের সাহায্যে দেখা যায়? অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। ল্যান্টিসেল কিসের সাহায্যে দেখা যায়? খালি চোখে দেখা যায়। ল্যান্টিসেল তো বড় বড়, জন্য খালি চোখে দেখা যায় বা যাবে। ঠিক আছে, এই ছিল পত্ররন্ধ্র আর এই ছিল ল্যান্টিসেল। ঠিক আছে, এখন দেখো এই যে ল্যান্টিসেলটা কি বড়, এগুলো খালি চোখে দেখা যাবে। আর পত্ররন্ধ্র দেখো এটা অনেক যেখানে যেখানে আছে এটা ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাবে না, সেজন্য বলছে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র দেখা যাবে এবং ল্যান্টিসেল খালি চোখে দেখা যাবে। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। তোমরা ইচ্ছা মতো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।